ওকে, তো আজকে আমরা লার্ন করব যে মেশিন লার্নিংটা কি। বিফোর দ্যাট আমাদের একটু ওদের হিস্ট্রিটা জেনে নিতে হবে এবং মেশিন লার্নিং কোথা থেকে এবং কি প্রবলেমকে সলভ করার জন্য আমরা ইউজ করতেছি সেটাও জেনে নেব। সো হোয়াট ইজ মেশিন লার্নিং? সো বেসিক্যালি মেশিন লার্নিং হচ্ছে যেটা আমরা ইউজ করে থাকি, যেরকম আমরা হিউম্যান লার্ন করি না, সেভাবে আমরা মেশিনকেও যেন লার্ন করাতে পারি উইথ ডেটা, যেটা আমরা এক্সপিরিয়েন্স বলে থাকি। হিউম্যান যেমন আমরা এক্সপিরিয়েন্স থেকে লার্ন করি, সেরকম মেশিন হচ্ছে ডেটা থেকে লার্ন করে, আর সেই টেকনিকগুলোকে মেশিন লার্নিং বলা হয়। ওকে, সো আমাদের মেশিন লার্নিংয়ের দরকার কেন পড়লো? বিফোর দ্যাট দ্য হিস্ট্রি যেটা, যে ইন 1956 একটা ডার্ট মাউথ কনফারেন্স হয়েছিল, যেখানে জন ম্যাকার্থি নামক একজন সায়েন্টিস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কয়েন করেছিল। অর্থাৎ বলেছিল যে আমরা মেশিনকে কি হিউম্যানের মতো ইন্টেলিজেন্স দিতে পারবো কোনো দিন। সো তখন থেকে এই টার্মটা রয়েছে। ওকে, কিন্তু এখন এই টার্মটা এত ডিমান্ডে কেন? টু রিজনস। ফার্স্ট, আমরা সেই সময় আমাদের কাছে অতটা কম্পিউটেশনাল পাওয়ার ছিল না যে আমরা ডেটাকে কম্পিউট করতে পারবো, হিউজ পরিমাণ ডেটাকে। কারণ মেশিন লার্নিং যে টেকনিকগুলো, তার অনলি রিসোর্স হলো যেটা বলা হয় খাদ্য, সেটা হলো ডেটা। ডেটা কম্পিউট করা, এবং আমাদের কাছে ওই সময় অতটা কম্পিউটেশনাল পাওয়ার না থাকার জন্য আমরা এটা ডেভেলপ করতে পারিনি। ওকে, আর সেকেন্ড রিজন, আমাদের কাছে সেই পরিমাণ ডেটাও ছিল না। কারণ তখন এক একটা কম্পিউটার অনেক বড় হতো, তখন জাস্ট স্টার্টিং হয়েছিল। তো কম্পিউটার খুব হার্ডলি অ্যাক্সেসিবল ছিল মানুষের কাছে। কিন্তু আফটার 1980, তারপর থেকে আইবিএম যখন হিউজ ভালো ভালো কম্পিউটার ডেভেলপ করতে থাকলো, যাদের কম্পিউটেশনাল পাওয়ার খুবই হাই, এবং তারপর থেকে সবার হাতে হাতে মানে ইন্টারনেট পৌঁছে গেলো, যেমন কম্পিউটার পৌঁছতে থাকলো। তারপরে আফটার 2000 সমস্ত মানুষের কাছে স্মার্ট মোবাইল ফোন পৌঁছাতে থাকে। আফটার 2010 প্রায় প্রায় সবাইয়ের কাছে স্মার্টফোন পৌঁছে যায় এবং সবাই ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যায়। তার ফলে কি হিউজ পরিমাণ ডেটা জেনারেট হতে থাকে, যে ডেটাকে আমরা ইউজ করি মেশিন লার্নিং আর মেশিনকে লার্ন করানোর জন্য, যাতে সে আহ, যে কোনো ক্রিটিক্যাল ডিসিশন যেরকম আমরা হিউম্যান মেক করি, সেই জন্য সেরকম ক্রিটিক্যাল ডিসিশন মেক করতে পারে। আন্ডারস্টুড? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যেটা, যে ইন্টেলিজেন্স আমাদের তৈরি করা এবং মেশিনকে আমরা দিচ্ছি, সেই জন্য আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডটা ইউজ করা হয়েছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ডিমান্ডের দুটো কারণ, যে এখন হিউজ পরিমাণ ডেটা রয়েছে এবং হিউজ পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার রয়েছে আমাদের কাছে। সেই জন্য এখন এই টার্ম আর এই ফিল্ডটা এবং 21st সেঞ্চুরিতে একটা হট টপিক। ওকে, প্রচুর ডিমান্ডে রয়েছে। এবং সো রিজন আমরা মেশিন লার্নিং কেন এলো? ওকে, সো সিম্পল, আমরা হিউম্যান কেন ইন্টেলিজেন্ট? ওকে, কারণ আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যেটা অ্যাকচুয়ালি একটা ডেটা, সেটা থেকে আমরা লার্ন করি, এবং সেটা ইউজ করে আমরা ফিউচারে কোনো কন্ডিশন, কোনো সিচুয়েশন এলে আমরা সেটা থেকে, সেটার উপরে মানে নির্ভর করে ডিসিশন মেক করি। ওকে, সো সেম ওয়ে আমাদেরকে মেশিনকে যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বানাতে হয়, তখন আমাদেরকে মেশিনকেও ওইভাবে লার্ন করাতে হবে যেইভাবে আমরা হিউম্যান লার্ন করে থাকি। ওকে, সো সেই জন্য মেশিন লার্নিং টার্মটা আসে। ওকে, এবার মেশিন লার্নিং হচ্ছে এআই সাবসেট। ওকে, এবং মেশিন লার্নিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হচ্ছে মেশিন লার্নিং যে অ্যালগোরিদমগুলো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ডেটার উপরে খুব এফিশিয়েন্টলি কাজ করে, কিন্তু যখন সেই লিমিটের বাইরে অ্যামাউন্টের ডেটা আসছে, হিউজ অ্যামাউন্টের ডেটা আসছে, তখন কিন্তু অতটা এফিশিয়েন্টলি কাজ করতে পারছে না। ওকে, সো দেন আমরা ডেভেলপ করি ডিপ লার্নিং কনসেপ্টগুলো, যেটা অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান যে ব্রেন, সেটা থেকে ইন্সপায়ার্ড, যেরকম আমাদের হিউম্যান ব্রেন লার্ন করে। ওকে, সেইভাবে ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলো ক্রিয়েট করা, যে আমাদের ব্রেন কেমন কেমন লার্ন করে। ওকে, যেমন নিউরন রয়েছে, যেরকম নিউরন অ্যাক্টিভেট হয়। ফর এক্সাম্পল, ওকে, আমার যে খিদে লাগে আমি কী করে বুঝি? ওকে, সেই টাইমে অ্যাকচুয়ালি আমার ব্রেনে প্রায় বিলিয়নস অফ নিউরন আছে। ওকে, যখন আমাকে খিদে লাগে তখন স্পেসিফিক কিছু নিউরন, ফর এক্সাম্পল যদি আমি নাম্বারিং করি, নিউরন নাম্বার 21, 27, 36, এই তিনটে নিউরন
অ্যাক্টিভ থাকে যখন আমাকে খিদে লাগে। তখন ব্রেন ডিসাইড করে যে আমাকে খিদে লাগছে, ওকে? তখন কি করতে হবে, যে আমাকে খেতে হবে, ডিসিশন মেক করে। সো সিমিলারলি ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলো হিউম্যান ব্রেনের যে নিউরন স্ট্রাকচারগুলো সেইগুলোকে ফলো করে, যাতে ও প্যাটার্ন ফাইন্ড করতে পারে ডেটা থেকে ডিসিশন মেক করার জন্য। তাহলে মেশিন লার্নিং কি? তো মেশিন লার্নিংও সেম, বাট হিউম্যান ব্রেনের স্ট্রাকচার ফলো করে না। মেশিন লার্নিং স্ট্যাটিস্টিক্যাল মেথডসগুলো ফলো করে, অ্যালগোরিদমসগুলো ফলো করে ডেটা থেকে নিউ ডিসিশন মেক করার জন্য, ডেটা থেকে লার্ন করে এবং ইন ফিউচার কোনো যেটার জন্য মেশিন ট্রেন নয় সেটাকে প্রেডিক্ট করার জন্য, ওকে? সো এই ডেফিনেশনগুলো আমরা দেখে নিচ্ছি একবার, ওকে? দেন আই উইল এক্সপ্লেন, আমি এক্সপ্লেন দেবো উইথ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, ওকে? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সায়েন্স অফ মেকিং স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট মেশিন, ওকে? আমরা মেশিনকে ইন্টেলিজেন্ট বানাতে চাই না। কেন বানাতে চাই? ফার্স্ট রিজন, ওকে, ওয়াই? ফর এক্সাম্পল, ইফ ইউ রিয়েলাইজ, আমরা যদি রিয়েলাইজ করি ফার্স্ট, তো মেশিন কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে এবং এরর ফ্রি কাজ করতে পারবে, কিন্তু হিউম্যান এররও দেবে এবং কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে না, একদিন করবে, দুদিন করবে, 3 দিনের পর আর করতে পারবে না। কিন্তু মেশিন কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে এবং কন্টিনিউয়াসলি এরর ফ্রি কাজ করতে পারবে, ওকে? সো দ্যাট ইজ দ্য রিজন। আর একটা রিজন এই, যদি আমরা রিয়েলাইজ করে থাকি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবনের প্রায় অর্ধেকটা টাইম কাজের মধ্যে জব করতে অতিবাহিত করে এবং অর্ধেক জীবন ঘুমিয়ে কাটিয়ে দেয়। তো অ্যাকচুয়াল আমরা লাইফ কিন্তু স্পেন্ড করি না, টু বি অনেস্ট, ওকে? তো আমাদের টার্গেটই এইটা যে আমরা মেশিনকে হিউম্যান লেভেলের ইন্টেলিজেন্টের কাছাকাছি পৌঁছে দেবো, ইন্টেলিজেন্সের কাছাকাছি পৌঁছে দেবো, যাতে মেশিন আমাদের ওই কাজগুলো করতে পারে। তার জন্য কি তখন আমরা ফ্রি হয়ে যাবো এবং আমরা নিজের লাইফকে স্পেন্ড করতে পারবো। ফর এক্সাম্পল, মেশিন আমাদের জন্য কুকিং করবে, আমাদের জন্য প্ল্যান্টিং করবে, এভরিথিং। মেশিন আমাদের জন্য এভরিথিং করবে, ফুড বানাবে, সমস্ত কিছু। তখন কী হবে, আমাদের কাজ কমে যাবে এবং আমরা অ্যাকচুয়াল লাইফ স্পেন্ড করতে পারবো, রাইট? আন্ডারস্টুড? ওকে। দেন মেশিন লার্নিং, ওকে? তো মেশিন লার্নিং আমাকে হেল্প করবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স হতে একটা মেশিনকে। উইদাউট লার্নিং কেউ ইন্টেলিজেন্ট হতে পারে না। আমরাও ছোটোবেলা থেকে লার্ন করেছি, তাই আমরা এখন ইন্টেলিজেন্ট। ছোটো বাচ্চাকে আমরা ইন্টেলিজেন্ট কেন বলি না? কারণ ছোটো বাচ্চারা কোনো ডেটা থেকে ওই সময় যখন তারা জন্মায় কিছু একটা পিরিয়ড কোনো কিছু লার্ন করে না, ওকে? কিন্তু জন্মানোর পর থেকে লার্ন করতে শুরু করে দেয়, কিন্তু ওই টাইমে ইন্টেলিজেন্ট বলি না, কারণ ওই টাইমে খুব কম পরিমাণ ডেটা তারা পেয়েছে যেটা তারা লার্ন করেছে, ওকে? ফর এক্সাম্পল, যতদিন আমরা বড় হতে থাকি আমরাও লার্ন করেছি টিচারের দেওয়া এক্সপিরিয়েন্স, টিচারের দেওয়া ডেটা থেকে, মা বাবার দেওয়া ডেটা থেকে এবং অ্যারাউন্ড এনভায়রনমেন্ট থেকে যে ডেটাগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা লার্ন করেছি, তাই আজকে আমরা আমাদের নিজেদেরকে ইন্টেলিজেন্ট বলি। কিন্তু এই ছোটো বাচ্চাকে আমরা ইন্টেলিজেন্ট বলি না, কারণ ওদের কাছে অত পরিমাণ ডেটা তখন থাকে না, সেই জন্য ওরা ইন্টেলিজেন্ট নয়। কিন্তু যত ওরা বড় হতে থাকে এবং সমস্ত জিনিস লার্ন করতে থাকে তখন ওরা ইন্টেলিজেন্ট হতে থাকে, ওকে? So machine learning is a definition. Machine learning is a set of algorithm that enables machine to learn from data without explicitly program. Okay, explicitly program means আমরা কম্পিউটারকে প্রোগ্রাম করতে পারবো, ওকে, একটা স্পেসিফিক টাস্কের জন্য, কিন্তু সে যখন ওই টাস্কের বাইরে কিছু আসবে সে হ্যান্ডেল করতে পারবে না। আমরা একটা মেশিনকে প্রোগ্রাম করেছি ফুড রেডি করার জন্য, ওকে, কিন্তু ওই মেশিনটাকে যদি কেউ অন্য কাজ দেয় তখন সে করতে পারবে না, ওকে, এক্সেপ্ট ফুড মেকিং বা প্লান্টিং, ওকে? কোনো এক্সট্রা কাজ দিলে কিন্তু সে করতে পারবে না। তো সেটা হলো তখন কী হবে, আমাদেরকে এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করতে হবে সেই কাজটা করার জন্য, রাইট? কিন্তু যদি আমরা মেশিনকে ডেটা দিয়ে ট্রেন করি না, ডিপেন্ডিং অন ডিফারেন্ট সিনারিওস, তো মেশিন ওই ডেটার উপরে যে ওইটা অ্যাকচুয়ালি ডেটাটা কি একটা এক্সপিরিয়েন্স, ওকে? আমাদের যে এক্সপিরিয়েন্স ওটাই ডেটা অ্যাকচুয়ালি। তো ডেটা থেকে মেশিন লার্ন করে নিজেকে ইন্টেলিজেন্ট বানায়, যাতে ও যে কোনো ডিসিশন মেক করতে পারে, যে কোনো টাস্ক পারফর্ম করতে পারে যেটার জন্য প্রোগ্রাম নয়, ওকে? দেন মেশিন লার্নিং ফর এক্সাম্পল যদি আমি একটা দিতে চাই, ফর এক্সাম্পল একটা ছোটো ছেলে কেমন লার্ন করে, আমরা তাকে যখন একটা দেখাই যে এটা অ্যাপেল, এটা অরেঞ্জ,
কীভাবে লার্ন করে? ওকে আমরা দেখাই যে অ্যাপেলটা কী কালার, রেড কালার, ওকে। শেপটা কি, ওভাল বা সার্কেল, একটু ডিফারেন্ট টাইপের শেপ। অরেঞ্জ, সার্কেল টাইপের বা ওভাল টাইপের, এবং কালার অরেঞ্জ, ওকে রাইট। তো ওই বাচ্চাটা এই জিনিসগুলো মনে রাখে, আর এইগুলোই ফিচার্স যেগুলো মেশিন লার্নিংকে হেল্প করে প্রেডিক্ট করার জন্য। তো ওই বাচ্চাটা পরের বার যখন দেখবে যে এটা রেড কালার, আর এর শেপটা এরকম, আর এর ওয়েটটা এরকম, এগুলো হচ্ছে এক একটা ফিচার্স, অ্যাপেলের গুণ, ওকে, বা ওর বৈশিষ্ট্য, সেইটা থেকে ও লার্ন করে। তো পরের বারে যখন ওটা দেখবে ও বুঝতে পারবে যে এটা রেড কালার মানে এর ওয়েটটা এত, আর এর শেপটা এরকম, মানে এটা অ্যাপেল। আর এটা যদি অরেঞ্জ হয়, ওর শেপটা এরকম, তাহলে ওটা অরেঞ্জ। তো এইভাবেই মেশিন লার্নিং অ্যালগোরিদমও কাজ করে, যে ও ফিচার্সগুলো এক্সট্র্যাক্ট করে, সেই ফিচার্সের মধ্যে প্যাটার্ন খোঁজে, এবং সে প্যাটার্নের উপরে বেসড করে ও ডিসিশন মেক করে, ওকে। এখন একটু হাই লেভেল হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এগুলো অ্যাকচুয়াল লার্ন করব, তখন আরও ডিপলি এক্সপ্লেন করবো এগুলো বোঝার জন্য। আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল এই জন্য দিচ্ছি যাতে তোমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটা কানেক্ট করতে পারো, ওকে। বিকজ কম্পিউটার সায়েন্স এমন কিছু নেই যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে নেই, কারণ আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো সেগুলো কম্পিউটার সায়েন্সে ইমপ্লিমেন্ট করেছি, ওকে। দেন deep learning. So deep learning is a subset of ML inspired by human brain structure. Find patterns from complex huge amount of data. Okay. তো লার্নিং মিনস অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আমরা প্যাটার্নই একটা মেন সোর্স, যেটা আমাদেরকে ডিসিশন মেক করতে সাহায্য করে, ওকে। ফর এক্সাম্পল, আমি যদি বাইরে যাব বলি, ঘুরতে যাব কোথাও, আমি কী করি, প্যাটার্ন দেখি না। ফার্স্ট, ক্লাউডি না সানি, ওকে। সেকেন্ড, টাইমও দেখি যে এই টাইমে বেরোচ্ছি কিনা, বা রাত 12টা কি দুপুর 12টা বা বিকেল 4টে, ওকে। তো এই প্যাটার্নগুলো ফাইন্ড করি, যদি দেখছি আমার ক্লাউডি, তাহলে আমার ছাতা নিয়ে বেরোতে হবে, এটা একটা প্যাটার্ন। যদি ক্লাউডি হয়, একটু হিউমিডিটি বা টেম্পারেচার একটু লো থাকে, তাহলে আমরা বুঝতে পারছি বৃষ্টির সম্ভাবনা আছে, আমরা ছাতা নিয়ে বেরোই। প্যাটার্ন এক একটা। তখন কি এই যে প্যাটার্ন, এই যে ভেরিয়েবলগুলো, এই যে ফিচার্সগুলো একটু হাই থাকবে, যে ক্লাউড ইয়েস অ্যান্ড টেম্পারেচার হাই, এই প্যাটার্নগুলোর উপর আমরা ডিপেন্ড করে আমরা ডিসিশন মেক করি। তো ডিপ লার্নিং, মেশিন লার্নিংও ওইরকম ডেটার মধ্যে প্যাটার্ন ফাইন্ড করে, যেটার উপরে বেসড করে ও ডিসিশন মেক করে, রাইট। আর ডিপ লার্নিং মেশিন লার্নিংয়ের ডিফারেন্স এটাই যে ডিপ মেশিন লার্নিং একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ডেটার উপরে কাজ করতে পারে, কিন্তু ডিপ লার্নিং একটা হিউজ অ্যামাউন্ট ডেটা, কমপ্লেক্স ডেটার উপরে কাজ করে, আর হিউজ অ্যামাউন্ট অফ ফিচার্সকে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করে ডিসিশন মেক করে, ওকে। যেটা অ্যাকচুয়ালি নিউরন বেসড, যেরকম নিউরন, যেই যে স্পেসিফিক নিউরনগুলো অ্যাক্টিভ হবে, সেই অনুযায়ী ও ডিসিশন মেক করবে, ওকে। আন্ডারস্টুড? Artificial intelligence, machine learning, deep learning. Machine learning is a subset of AI. Deep learning is a subset of machine learning, which follows actually our brain, human brain structure. আর artificial intelligence যেটা আমাদের হিউম্যানের দেওয়া ইন্টেলিজেন্স টু এ কম্পিউটার আর মেশিন। আন্ডারস্টুড? ওকে। এখানে কয়েকটা ডেফিনেশন আছে যেটা আমি খুব পছন্দ করি এআইকে এক্সপ্রেস করার জন্য, যেটা জন ম্যাকার্থি একটা ডেফিনেশন দিয়েছিল, দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন, ওকে। আর ডেমিস হাসাবিস, যিনি হচ্ছে ডিপ মাইন্ডের ফাউন্ডার, ওকে, তিনি যে ডেফিনেশন দিয়েছেন, দ্য সায়েন্স অফ মেকিং মেশিন স্মার্ট, এনিথিং, আর আইবিএমের ডেফিনেশন, এনিথিং দ্যাট মেক্স মেশিন অ্যাক্ট মোর ইন্টেলিজেন্টলি। সো দুটো মেন পয়েন্ট, মেকিং machine smart and intelligent, only goal of AI, and AI is only that, ওটাই এআই, যে মেশিনকে আর ইন্টেলিজেন্ট করা, ওকে। আর আর্টিফিশিয়ালটা এই জন্য যেটা আমরা হিউম্যান থেকে তৈরি ইন্টেলিজেন্স মেশিনকে প্রোভাইড করি, রাইট, ওকে। সো অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং, রাইট। সো মেশিন লার্নিং আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়ে থাকে? ফার্স্ট ইজ হেলথ কেয়ার, আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, আমি কয়েকটা এখানে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারে কীভাবে, ফর এক্সাম্পল, ওকে, একজন ডাক্তার যদি তাকে ডিসাইড করতে হয়েছে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কি না, সে কী কী ফিচার্সগুলো দেখে, কী কী বৈশিষ্ট্য দেখে মানুষের মধ্যে। ফার্স্ট দেখবে ওর ব্লাড প্রেশার, সুগার লেভেল, অ্যান্ড আরও কিছু ফিচার্স থাকে যা ডক্টররা দেখে অ্যাকচুয়ালি, ওকে।
এই ডিসিশনকে ডিসিশন মেক করার জন্য যে ওই ব্যক্তিটির ডায়াবেটিস আছে কিনা, কারেক্ট? সো যদি আমি দুটো ফিচার্স ধরি, এই ফিচার্সের উপরে ডিপেন্ড করে ডক্টর কিন্তু ডিসাইড করে। তো আমরাও এই ফিচার্সগুলোকে ইউজ করি মেশিন লার্নিং অ্যালগোরিদমে, যেটা থেকে মেশিন লার্নিং অ্যালগোরিদম ডিসাইড করে ওই প্যাটার্ন ফাইন্ড করে। যদি ব্লাড প্রেশার হাই হয়, সুগার লেভেল হাই হয়, দেয়ার ইজ এ চান্স দ্যাট ওই মানুষটার ডায়াবেটিস রয়েছে। ওকে, এই প্যাটার্নগুলো ফাইন্ড করে ও ডিসিশন মেক করে। আরও অনেক রয়েছে, স্কিন ডিজিজ প্রেডিকশন, অনেক ব্রেন ডিজিজ, ক্যান্সার প্রেডিকশন, অনেক জায়গায় তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স আছে তাদের, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রেডিক্ট করি, রাইট? সিকিউরিটিতে কীভাবে অ্যাপ্লাই হয়ে থাকে? সিকিউরিটিতে এইভাবে যে এখন যেহেতু সমস্ত কিছু ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো সব জায়গায় চান্স থাকে যে মেশিন হ্যাক হতে পারে, ফিশিং হতে পারে, যেখানে সরি এক্সকিউজ মি, যেখানে ব্যাড পারসন যারা ইন্টারনেট রয়েছে তারা আমাদের কিছু ডেটা চুরি করতে চায়, ওকে, অর্থাৎ হাতাতে চায়। তো মেশিন লার্নিং কীভাবে হেল্প করে? ইন্টারনেটে যা কিছু হয় দুটো ফর্মে, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, কারেক্ট? তো রিকোয়েস্ট যখন আসে, সেই রিকোয়েস্টের কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদমে ফিড করাতে পারি, যাতে মেশিন লার্নিং অ্যালগোরিদম ডিসাইড করতে পারে যে যখন যে ব্যাড রিকোয়েস্ট যেগুলো যেগুলো ফিশিং হতে পারে বা ব্যাড মানুষদের থেকে যে রিকোয়েস্টগুলো আসে আমাদের ডেটা চুরি করার জন্য, ওই রিকোয়েস্টগুলোর বৈশিষ্ট্য কী, কোন টাইমে আসে, কীভাবে আসে, কতবার আসে, এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে ও ডিসাইড করে যে ওকে আমি ডেটা দেবো কি দেবো না। ওকে, যদি মেশিন লার্নিং বুঝতে পারে, অ্যালগোরিদম বুঝতে পারে যে ইয়ে না, ইয়ে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, এটা ও কিন্তু ডেটা দেবে না। ওকে, আমাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন যেগুলো প্রাইভেট ডেটা, ওগুলো ওরা দেবে না। ওকে, তো এইভাবে সিকিউরিটির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। ব্যাঙ্কিং ও ফাইন্যান্সে কীভাবে ইউজ হয়ে থাকে? তো ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, ফর এক্সাম্পল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা যদি লোন টোন দিতে চাই, ওকে, লোন দেওয়ার সময় তো আমরা ইউজ করতে পারবো যে আমি ওই ব্যক্তিটাকে লোন দিচ্ছি, ও আমাকে লোনটা ফেরত দিবে কি না, ও লোনটা আবার রিপেড করবে কি না। ওকে, কীভাবে ডিসাইড করব? ফার্স্ট, ওর এজ কত, ওর ইনকাম কত, ওর ফ্যামিলি কত বড়, সিঙ্গেল না ম্যারিড, এডুকেশন, তো আর কোনো হেলথ ডিজিজ আছে কি না। কারণ ফর এক্সাম্পল যদি কোনো কারোর ক্যান্সার হয়ে থাকে, তাকে লোন দেওয়া খুব মুশকিল হবে, যে কি রিপেড করবে তার কোনো গ্যারান্টি থাকে না। বা কারোর এজ যদি 80-র ওপরে চলে যায়, 60-এর ওপরে, 70-এর ওপরে, তাকে আমরা লোন দিই না, কিন্তু পেড করতে পারে, নাও করতে পারে, কারণ ওদের সিচুয়েশনটা অনেকটা হাই লেভেলে, যেটা ওদের চান্স খুব কম যে ওরা লোনটা রিপেড করতে পারবে। ওকে, তো আমরা এই ফিচার্সগুলো মেশিন লার্নিং অ্যালগোরিদমে ইউজ করি, আর মেশিন লার্নিং অ্যালগোরিদম প্রেডিক্ট করে যে ও দিতে পারবে কি না। ওকে, তো আমরা হিউজ পরিমাণ ডেটা দিয়ে প্রেডিক্ট করি, ওদেরকে ট্রেন করায়, তারপরে ওরা আননোন ডেটাকে প্রেডিক্ট করতে পারবে যে এই মানুষটি লোন রিপেড করতে পারবে কি না। ওকে, দেন স্পিচ রিকগনিশন। স্পিচ রিকগনিশন কি, যে মেশিন আমাদের যে কথা যেন বুঝতে পারে, যেমন মানুষ মানুষের কথা বুঝতে পারে, মেশিন যেন আমাদের কথা বুঝতে পারে। ওকে, আর আমাদের অডিও ভয়েস স্পিচটা কি, একটা কন্টিনিউয়াস অডিও সিগন্যাল, রাইট? তো এই সিগন্যালের মধ্যে প্যাটার্ন রয়েছে, যখন আমি হ্যালো বলবো তার ফ্রিকোয়েন্সি, তার সিগন্যাল ডিফারেন্ট হবে, যখন আমি গুড মর্নিং বলবো তার ফ্রিকোয়েন্সি, তার সিগন্যাল ডিফারেন্ট হবে। ওকে, তো আমরাও এই পরিমাণ এইগুলো এক্সাম্পল নিয়ে মেশিন লার্নিং অ্যালগোরিদমে ফিড করায়, যাতে ও প্রেডিক্ট করতে পারে যে হ্যালো বলছে না গুড মর্নিং বলছে, রাইট? যেমন আমরা সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো ইউজ করে থাকি। ওকে, তো ওরাও একটা স্পিচ রিকগনিশন একটা অ্যাপ্লিকেশন, যেটা যারা আমাদের হিউম্যান ভয়েসকে রিকগনাইজ করতে পারে যে আমি হ্যালো বলছি না গুড মর্নিং বলছি। ওকে, আন্ডারস্টুড? দেন ইমেজ রিকগনিশন, যেমন আমরা হিউম্যান যেটা ভিজিবলি রিকগনাইজ করি। ওকে, আমরা যদি চোখে দেখে বুঝতে পারি যে এটা অ্যাপেল, এটা ব্যানানা, এইগুলো, এটা হচ্ছে ইমেজ রিকগনিশন, যেটা আমরা হিউম্যান করে থাকি। তো সিমিলারলি আমরা মেশিনকেও এই এবিলিটিটা দিচ্ছি। কিভাবে? একটা পিকচারকে আমরা, একটা পিকচার ইজ এ কালেকশন অফ পিক্সেলস। ওকে, প্রত্যেকটা পিক্সেলের একটা একটা ভ্যালিউ আছে, রাইট? ওকে, সো এই পিক্সেলগুলো আমরা ডিপ লার্নিং অ্যালগোরিদমে ফিড করে থাকি অ্যাজ এ ইনপুট।
তো ওরা একটা প্যাটার্ন ফাইন্ড করে যে এতগুলো এই পিক্সেলের মধ্যে যখন একটা অ্যাপেলের পিকচার হচ্ছে এই পিক্সেলগুলো বেশি হাই হচ্ছে, ওকে, অ্যাক্টিভ আছে, এগুলো এই পিক্সেলগুলো বেশি ব্রাইট আছে। আর যখন আমি অরেঞ্জের একটা ফটো দিচ্ছি, তখন অরেঞ্জের এই কিছু কিছু নিউরনসগুলো অ্যাক্টিভ আছে বা ব্রাইট আছে, ওকে, বা এই পিক্সেলগুলো ব্রাইট আছে। তো সেই প্যাটার্নের উপরে ডিপেন্ড করে ও ডিসাইড করে যেটা অ্যাপেল না এটা অরেঞ্জ। সো সেটা হচ্ছে ইমেজ রিকগনিশন। ফর এক্সাম্পল গুগল লেন্স, আমরা কোনো কিছু পিকচার যদি ক্লিক করে নিই, ওর উপরে বেস করে সার্চ করে সমস্ত রেজাল্ট দেখিয়ে দেবে, রাইট? আন্ডারস্টুড? দেন সোশ্যাল মিডিয়া, ওকে, সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লাই করে থাকি। ফর এক্সাম্পল, যারা ফেসবুক ইউজ করেন তারা বুঝতে পারবেন যে একটা তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ইউজ হয়ে থাকে, আর একটা সাজেশনের জন্য এবং গুড এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, যদি আপনি আপনার বন্ধুদের সাথে, ওকে, একটা ফটো আপলোড করে থাকেন, তখন কি করবে ফেসবুক ওই ফটোতে আরও কে কে আছে তাদের ফেসগুলো রেকগনাইজ করবে, ওকে, এবং নিজের ডেটাবেসের সাথে ম্যাচ করাবে যে ওদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিনা। যদি থাকে, ওদেরকে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড সাজেস্ট করবে, ওকে। এইভাবে এটাও একটা অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। তাছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ফর এক্সাম্পল আমার একটা এক্সপিরিয়েন্স যে আমি যখন এগুলো লার্ন করি না, সার্চ করতে থাকি, ওকে, সার্চ করার ফলে গুগল ওই ডেটাটা পাচ্ছে, ওরা বুঝতে পারছে আমার বিহেভিয়ার। তো ওরা আমাকে ওই রিলেটেড মেশিন লার্নিং রিলেটেড, এআই রিলেটেড কোর্সেস, বুকস এর অ্যাডগুলো আমাকে সাজেস্ট করতে থাকে, ওকে। সো এইভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েও মেশিন লার্নিং অ্যাপ্লাই হয়ে থাকে। ইমেল ক্লাসিফায়ার, যারা জিমেল ইউজ করেন তারা তো বুঝতে পারবেন এটা, যে একটা স্প্যামের ফোল্ডার থাকে, ওকে। তো আমার মোবাইল বা কম্পিউটার, ওকে, কীভাবে ডিফাইন করে যে এটা স্প্যাম ইমেল অ্যাকচুয়ালি ইউজ করা হয় মানুষকে ঠকানোর জন্য, রাইট? তো মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা ফিড করে থাকি ওই ইমেলের ডেটাগুলো, টেক্সটগুলো অ্যাজ এ ফিচার্স, যে একটা স্প্যামের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে, ওকে। যেমন অফার, 100% ফ্রি, এই অফারগুলো বলে মানুষ যদি লিঙ্ক দিয়ে দেবে, লিঙ্কে ক্লিক করলে তার সমস্ত ডেটা ওদের কাছে চলে যাবে, রাইট? তো ইমেল আমরা ওইভাবে মেশিন লার্নিং অ্যালগোরিদমে ওদের ডেটাগুলো ফিড করায়, এবং সেই জন্য জিমেল আইডেন্টিফাই করতে পারে যে এটা স্প্যাম কি স্প্যাম না। যদি স্প্যাম ওর মনে হয় তাহলে ও স্প্যাম ফোল্ডারে করে দেয়, যাতে মানুষ দেখে কোনো ওদের ক্লিক না করে এবং তারা সেফ থাকে, ওকে। তো এটাও ইমেলকে ক্লাসিফাই করে যে এটা জেনুইন ইমেল না একটা ফিশিং বা স্প্যাম ইমেল, ওকে। দেন সার্চ ইঞ্জিন, ওকে। তো এটা তো খুব আমরা ডেলি লাইফে ইউজ করে থাকি, ওকে, মেশিন লার্নিংয়ের একটা অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল, আপনি একটা ইউটিউবে ভিডিও দেখছেন, ওকে, যে কোনো সম্পর্কে, ওকে, একটা ফুড সম্পর্কে দেখছেন, বা একটা এডুকেশন কম্পিউটার সায়েন্স সম্পর্কে কিছু দেখছেন, বা মেশিন লার্নিং। তো ফর এক্সাম্পল যদি দেখে থাকেন, আপনি ওখানে দেখার পর গুগলে যখন সার্চ করতে যাবেন ওটার ব্যাপারে, এক দুটো ক্যারেক্টার বা এক দুটো ওয়ার্ড লেখার পরই আপনাকে পুরো সাজেস্ট করে দেয়, ওকে। ফর এক্সাম্পল আমার এক্সপিরিয়েন্স, যখন আমি ইউটিউবে ভিডিওগুলো দেখতাম মেশিন লার্নিং এআইয়ের উপরে, আমি যখন ওখানে সার্চ করতে যেতাম, তো একটা দুটো ক্যারেক্টার বা ওয়ার্ড লেখার পর পুরো দেখিয়ে দিত মেশিন লার্নিং টিউটোরিয়াল, মেশিন লার্নিং উইথ পাইথন, এআই টিউটোরিয়াল, এআই লার্নিং পাথ, এআই ফুল কোর্স, এগুলো সাজেস্ট করে, ওকে। সো এটাও একটা অ্যাপ্লিকেশন, কারণ ওখানে অনেক ওয়ার্ড রয়েছে যে এই ক্যারেক্টার থেকে শুরু হয়, MACH, কিন্তু ওটাই এক্স্যাক্টলি কেন সাজেস্ট করলো? কারণ এক্স্যাক্টলি ওরা বিহেভিয়ার, ওরা আমাদের বিহেভিয়ার ইন দ্য ফর্ম অফ ডেটা লার্ন করতেছে, এবং সেই হিসাবে আমাদেরকে ডিসিশন মেক করছে এবং প্রেডিক্ট করতেছে, এবং এই জিনিসগুলো সাজেস্ট করতেছে, রাইট? আন্ডারস্টুড? সো এইগুলো হচ্ছে মেশিন লার্নিংয়ের অ্যাপ্লিকেশন, ওকে। দেন টাইপস অফ মেশিন লার্নিং, ওকে। মেজরলি 3 টাইপস অফ মেশিন লার্নিং এখানে রয়েছে। ফার্স্ট, সুপারভাইজড, যা এর নেমটাই অলরেডি সাজেস্ট করে যে আমরা মেশিনকে সুপারভাইজ করি লার্ন করার জন্য, রাইট? ফর এক্সাম্পল, ডায়াবেটিস এক্সাম্পল, ওকে। যদি রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দিই, যেমন বাচ্চাদেরকে টিচাররা শেখায় যে এটা 1, এটা 2, এটা 3, টিচার কি লেভেল করে দিচ্ছে, দেখাচ্ছে এটা এবং লেভেল করছে যে এটা 3। সেইভাবে আমরা মেশিনকেও সুপারভাইজড করে থাকি, যে এটা এটা যদি কালার রেড হয়, এর ওয়েট যদি এত হয়, এর শেপ যদি এরকম হয়, তাহলে এটা অ্যাপেল, ওকে। আর যদি এর যদি কালার অরেঞ্জ হয়, শেপ যদি এরকম হয় এবং ওয়েট যদি এতটা হয়, তাহলে এটা অরেঞ্জ,
ওকে, আমরা ওই যে অ্যাপেল অরেঞ্জ আমরা ওদেরকে লেবেল দিচ্ছি, অর্থাৎ সুপারভাইজড করতেছি ওদেরকে যে লার্ন করার জন্য। ওকে, তো মেশিন লার্নিং অ্যালগোরিদম ওই ডেটা থেকে লার্ন করে, ওই লেবেলড আউটপুটের উপর ডিপেন্ড করে লার্ন করে, এবং যে যে পিকচার হয়তো বা জানে না, অন্য একটু টাইপের পিকচার ওকে যদি কেউ দেখায়, তো মেশিন ডিটেক্ট করতে পারে, যেমন আমরা হিউম্যানও ডিটেক্ট করি যে এটা রেড, আর শেপটা এরকম, এর ওয়েটটা এরকম। ওকে, তো এটা অ্যাপেল। ওকে, তো এটাই হলো সুপারভাইজড লার্নিং, যেখানে হিউম্যান আমরা মেশিনকে সুপারভাইজড করি উইথ লেবেল। ওকে, লার্ন করার জন্য। ডান, আন্ডারস্টুড? সুপারভাইজড মিন্স আমরা হিউম্যান মেশিনকে সুপারভাইজড করি লার্ন করার জন্য। ওকে, উইথ ডেটা, উইথ লেবেল। দেন আনসুপারভাইজ, তো এটা সুপারভাইজের একদম অপোজিট। ওকে, আনসুপারভাইজে কি আমরা কোনো সুপারভিশন দিই না, আমরা সিমিলারলি ডেটা দিয়ে দিই। মেশিন লার্নিং অ্যালগোরিদম ওই ডেটাগুলোর মধ্যে সিমিলারিটি ফাইন্ড করে ডিফারেন্ট ক্লাস্টারে ডিভাইড করে। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি ওকে 50টা অ্যাপেল 50টা অরেঞ্জ দিয়ে দিই একসাথে মিশিয়ে, তখন মেশিন কী করবে ওদের ফিচার্সের ওপরে, ওকে আমরা শুধু ফিচার্স দিই, আমরা লেভেল দিই না, মেশিন লার্নিং ওদের ফিচার্সের ওপরে ওদেরকে আলাদা আলাদা করে দেবে, যে লালগুলো এক সাইডে করে দেবে, আর অরেঞ্জ কালারগুলো এক সাইডে করে দেবে। ওকে, তো এটাই ওদের অ্যাকচুয়ালি মেশিন লার্নিং অ্যালগোরিদম রয়েছে, যেটা এই ফিচার্সগুলোর উপরে ডিপেন্ড করে, সিমিলারিটির উপরে ডিপেন্ড করে ওদেরকে ক্লাসিফাই করে দেয়। তো সেটা হলো আনসুপারভাইজড মেশিন লার্নিং। আন্ডারস্টুড? ডিফারেন্স বিটুইন সুপারভাইজড আনসুপারভাইজড ইজ, সুপারভাইজে আমরা লেবেল করতেছি, লেবেল দিচ্ছি উইথ ফিচার্স, সেটা হিউম্যান সুপারভিশন, ওই জন্য সুপারভাইজড মেশিন লার্নিং। আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ে আমরা শুধু ফিচার্স দিচ্ছি, লেবেল দিচ্ছি না, এবং সুপারভাইজডও করছি না। ওকে, আন্ডারস্টুড? ডিফারেন্স বিটুইন সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড, লেবেল ইজ দ্য অনলি ডিফারেন্স। সুপারভাইজডে আমরা লেবেল দিচ্ছি যে এটা এইটা, কিন্তু আনসুপারভাইজডে আমরা লেবেল দিচ্ছি না, শুধু ডেটা দিচ্ছি, ফিচার্স দিচ্ছি। আন্ডারস্টুড? ওকে, রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা একটা মেশিন লার্নিং এর টাইপ। ওকে, রিইনফোর্সমেন্ট টাইম হচ্ছে যে নেগেটিভ পজিটিভ ফিডব্যাক দ্বারা। ওকে, ফর এক্সাম্পল একটা স্টুডেন্টকে আমি লার্ন করানো যে অ্যাডিশন কীভাবে করতে হয়। ওকে, ডান। তো স্টুডেন্টটা আমার কাছে অ্যাডিশন করে নিয়ে এলো, কিন্তু ভুল ওটা, অ্যাডিশনের জায়গায় সাবস্ট্রাকশন করে ফেলেছে। ওকে, প্লাসের জায়গায় মাইনাস করেছে ও। তো হিউম্যানকে আমি নেগেটিভ, ওই স্টুডেন্টটাকে আমি নেগেটিভ ফিডব্যাক দিলাম, না এটা ভুল আর এটা ঠিক। ওকে, তখন ও কী করবে, নিজের যে লার্নিং, নিজের যে ডেটা, আর আমরাও একটা অ্যাকচুয়ালি অ্যালগোরিদম ফলো করি লার্ন করার জন্য, হিউম্যান অ্যালগোরিদম, যেটা জেনেটিক অ্যালগোরিদম বলতে পারে, বা একটা হিউম্যান অ্যালগোরিদম। ওকে, তো আমরাও আমাদের অ্যালগোরিদম, আমাদের লার্নিং অ্যালগোরিদমকে আপডেট করি যে অ্যাডিশন করার জন্য। ওকে, তো এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা আমরা আমাদের ফিডব্যাক থেকে ওরা লার্ন করে। ওকে, সেরকম আমরা মেশিনকেও ফিডব্যাক দিই। ফর এক্সাম্পল মেশিন যদি একটা অ্যাপেল দেখালাম, ও বললো না এটা অরেঞ্জ, তো ওকে আমরা ফিডব্যাক দিই যে এটা অ্যাপেল, ওকে, এটা অরেঞ্জ না। তো মেশিন ও তার অ্যালগোরিদমকে আবার আপডেট করে, রাইট, আপডেট করে ওই আউটপুটের সঙ্গে, আউটপুটের সাথে ম্যাচ করানোর জন্য। ওকে, সো এটাই হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। সো 3 টাইপস অফ মেশিন লার্নিং: সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, সুপারভাইজডে আমরা ফিচার্স দিচ্ছি, লেবেল দিচ্ছি, সেজন্য সুপারভাইজড। আনসুপারভাইজডে আমরা শুধু ফিচার্স দিচ্ছি, লেবেল দিচ্ছি না, মেশিন নিজে ফাইন্ড করতেছে, সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা আমার মেশিন আমাদের ফিডব্যাক থেকে লার্ন করছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। যখন আমরা নেগেটিভ ফিডব্যাক দেবো, ও নিজের অ্যালগোরিদমকে আপডেট করবে, যখন আমরা পজিটিভ ফিডব্যাক দেবো, ওরা অ্যালগোরিদমকে ঠিক রাখবে এবং পরে ডিসিশন মেকিংয়ের জন্য যাবে। ওকে, তো এটাই হলো 3 টাইপস অফ মেশিন লার্নিং। আন্ডারস্টুড? ওকে, দেন আমরা কী কী টপিকসগুলো এখানে কভার করবো। ফার্স্ট যে টুল আমাদের লাগবে, পাইথন। ওকে, তো ফার্স্ট টুল হচ্ছে পাইথন, আমরা পাইথন কভার করব। ওকে, তার মধ্যে ইন্ট্রোডাকশন আছে, বেসিক পাইথন থেকে অ্যাডভান্স পাইথন আছে, এসকিউএল এর সাথে ওয়ার্কিং, স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ, ফাইল অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং, ফাংশনস, রেগুলার এক্সপ্রেশন,
এভরিথিং। তারপরে ডেটা প্রিপ্রসেসিং, কারণ ডেটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদেরকে অ্যালগোরিদমে ফিড করাতে হবে, সেই জন্য ডেটা প্রিপ্রসেস করতে হবে। তার জন্য পাইথনের এফিশিয়েন্ট লাইব্রেরি এবং নামপাই, যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্যালকুলেশনের জন্য, ডেটা ক্যালকুলেশনের জন্য, পান্ডাস ডেটা অ্যানালিসিসের জন্য, ম্যাটপ্লটলিব ডেটা ভিজুয়ালাইজেশন, সিবর্ন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, প্লটলি ইন্টারঅ্যাক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। ওকে, দেন প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো আমরা স্ট্যাটিস্টিক্সও লার্ন করবো, যেটা অ্যাকচুয়ালি মেশিন লার্নিংয়ের জন্য যতটাও দরকার। ওকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি। ওকে, দেন প্রবাবিলিটি, হাইপোথিসিস টেস্টিং অলসো আমরা লার্ন করবো, যেটা মেশিন লার্নিংয়ের জন্য জরুরি যতটা। ওকে, দেন মেশিন লার্নিং টপিক্স। ওকে, যেটা ইন্ট্রোডাকশন আমরা আজকে করে নিলাম। তারপরে মেশিন লার্নিং টাইপসগুলোকে আমরা আলোচনা করবো। সুপারভাইজড মেশিন লার্নিং, তার মধ্যে রয়েছে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, অ্যালগোরিদমগুলো আলোচনা করব, ডিসকাস করব, প্র্যাকটিস করব। সুপারভাইজড লার্নিংয়ের মধ্যে ক্লাস্টারিং অ্যালগোরিদম করব, রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে কিউ লার্নিং করব। ওকে, আর অলসো আমরা কিছু টুলস প্র্যাকটিস করবো, ট্যাবলো অ্যান্ড পাওয়ার বিআই ফর ডেটা অ্যানালিসিস। ওকে, আর একটা প্রজেক্ট। দেন ওকে, হোয়াই পাইথন? কারণ অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, রাইট? তো শুধু পাইথনই কেন আমরা ইউজ করব? ওকে, ফার্স্ট রিজন, পাইথন ফ্রি এবং ওপেন সোর্স। ফ্রি, আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং ইউজ করতে পারবো। ওপেন সোর্স, আমরা ওদের যে পাইথনের কোড আছে ওখানে নিজের কন্ট্রিবিউশন দিতে পারবো এবং মডিফাই করতে পারবো। ওকে, পাইথনকে মডিফাই করতে পারবো ওই সোর্স কোডে কন্ট্রিবিউট করে। ওকে, সেই জন্য ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, জাভা, এগুলো ফ্রি সোর্স না, এগুলো অ্যাকচুয়ালি রিজার্ভ বাই ওরাকেল, রাইট? দেন প্রোডাক্টিভিটি, পাইথন খুব ইজি টু লার্ন, যে কোনো মানুষ খুব ইজিলি লার্ন করতে পারে। সিনট্যাক্সটা খুব ইজি। তারপরে একটা জাভা প্রোগ্রাম লিখতে গেলে হ্যালো ওয়ার্ল্ডের জন্য একটা প্রিন্ট করাতে গেলে কিছু 4-5টা লাইন চলে যায়, পাইথন একটা লাইনে সেই প্রোগ্রামটাকে শেষ করে দেয়। সেই জন্য প্রোডাক্টিভ, খুব কম লাইনে প্রোগ্রাম লিখতে হয়। ওকে, সেই জন্য খুব প্রোডাক্টিভ। এই প্রোডাক্টিভ হওয়ার জন্য আমরা কি, কারণ যে এআইয়ের যে প্রবলেমগুলো না খুব কমপ্লেক্স, তো এতটা প্রোডাক্টিভ হওয়ার জন্য আমাদের টাইমটা বাঁচছে, সেই টাইমটা আমরা ওই প্রবলেমটাকে সলভ করতে কাজে লাগাই। ওকে, ডাইনামিক্যালি টাইপড ইন দ্য সেন্স দ্যাট জাভা যারা পড়েছে তারা জানবে যে জাভা একটা স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ইউজ করার আগে আমাদেরকে তাদের টাইপ ডিক্লেয়ার করতে হবে, কিন্তু পাইথন ওটা না। পাইথন যখন আমরা যেটা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো টাইপ অফ ভেরিয়েবল আমরা বাস ইউজ করতে পারি। আর রান টাইমে পাইথন ওটা ডিটেক্ট করবে যে ওটা অ্যাকচুয়ালি কোন টাইপ, ফ্লট না ইন্টিজার না স্ট্রিং, এভরিথিং। ওকে, পাইথন অটোমেটিক্যালি ওই টাইপটা ডিটেক্ট করে রান টাইমে। ওকে, ক্রস প্ল্যাটফর্ম, পাইথনে কোড আপনি ক্রস প্ল্যাটফর্ম ইন দ্য সেন্স যে পাইথনের কোড আপনি যেখানে ডেভেলপ করুন, যেখানে রেডি করুন, ম্যাক ওএস, লিনাক্স, উইন্ডোজ সব জায়গায় রান করাতে পারবে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তারপরে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার রয়েছে, লিস্ট, সেট, টুপল, ডিকশনারি, এগুলো খুব এফিশিয়েন্ট ডেটা স্ট্রাকচার যেটা অলরেডি বিল্ট ইন আছে পাইথনে, যেটা আমাদেরকে হেল্প করে ফর ওয়ার্কিং উইথ ডেটা, রাইট? হিউজ লাইব্রেরি, পাইথন সায়েন্টিফিক কম্পিউটিং, ম্যাথমেটিক্যাল কম্পিউটিং, স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এবং মেশিন লার্নিং এআইয়ের জন্য হিউজ পরিমাণ লাইব্রেরি দেয়, সাপোর্ট দেয়, যেটা আমাদেরকে হেল্প করে ইন্টেলিজেন্ট মেশিন রেডি করার জন্য, মেশিনকে ইন্টেলিজেন্টলি ট্রেন করার জন্য আমাদেরকে এই লাইব্রেরিগুলো খুবই হেল্প করে। ওকে, ফর এক্সাম্পল সাইকিট লার্ন অ্যান্ড অল দ্য থিংস আর দেয়ার, সাইকিট লার্ন, টেন্সরফ্লো, কেরাস, পাইটর্চ, এগুলো, রাইট? দেন অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড অবশ্যই। ওকে, যেটা আমাদের কোডকে মোর এফিশিয়েন্ট করে, মোর রিইউজেবল করে এবং মোস্ট সিকিওর করে। ওকে, তো এই রিজনের জন্য আমরা পাইথন ইউজ করব। ওকে, দেন পাইথনের অ্যাপ্লিকেশন, প্রায় সমস্ত জায়গায় যে হট টপিকগুলো রয়েছে না এই সেঞ্চুরিতে, প্রায় সব জায়গায় পাইথন ইউজ হয়ে থাকে, রাইট? ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপমেন্ট, যে পাইথনের ফ্রেমওয়ার্কগুলো প্রচুর ডিমান্ডে, জ্যাঙ্গো, ফ্ল্যাস্ক, ওয়েব টু পাই, এটিসি, অ্যান্ড আদার্স আর অলসো দেয়ার, আরও অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, পিরামিড, বটল, আরও কিছু রয়েছে। ওকে, তো বেসিক্যালি এইগুলো ফেমাস, জ্যাঙ্গো অ্যান্ড ফ্লাস্ক অ্যান্ড ওয়েব টু পাই, আন্ডারস্টুড?
এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য টিকিনটা রয়েছে, কিভি রয়েছে, ফ্রেমওয়ার্ক, কিভি এমডি, যাতে আমরা ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি, ওকে, ইজিলি। গেম ডেভেলপমেন্টের জন্য পাই গেম রয়েছে, পাই জিলেট রয়েছে, পান্ডা 3D রয়েছে, ফ্রেমওয়ার্কগুলো যেগুলো আমরা ইউজ করে খুব এফিসিয়েন্টলি কমপ্লেক্স টু কমপ্লেক্স গেম ডেভেলপ করতে পারি। এআই এমএল ডিপ লার্নিংয়ের জন্য সাইকিটলন, কেরাস, টেনসরফ্লো, পাইটর্চ, এনএলটিকে রয়েছে, ওকে। ডেটা সায়েন্সের জন্য নামপাই এবং নামপাই, সাইপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, প্লটলি এগুলো রয়েছে, ওকে। আর ইন্টারনেট অফ থিংসের জন্য সকেটস রয়েছে, এমরা রয়েছে, মাইস্কিউএল ডিবি রয়েছে, সিলেনিয়াম রয়েছে, উইন্ডমিল রয়েছে, রোবট ফ্রেমওয়ার্ক রয়েছে, ওকে। তো 21st সেঞ্চুরিতে যে সমস্ত হট টপিক আছে যেগুলো বেশি ডিমান্ডে না, সেগুলোর ক্ষেত্রে পাইথন মোস্ট প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল ইন্টারনেট অফ থিংস, ওকে। ইন্টারনেট অফ থিংস হচ্ছে একটা যে প্রত্যেকটা ডিভাইস অ্যাকচুয়ালি ইন্টারনেটের সাথে কানেক্টেড করা, এবং প্রত্যেকটা ডিভাইসকে এতটা স্মার্ট বানানো যে হিউম্যানকে হেল্প করতে পারে তার রিয়েল ওয়ার্ল্ড লাইফ প্রবলেমগুলোকে সলভ করার জন্য। ফর এক্সাম্পল, আমার একটা বন্ধু ছিল, ওর বাড়িতে গিয়েছিলাম একদিন, দেখলাম একটা লাইট আছে, বাল্ব আছে, লাইটটা ব্লু হচ্ছে, ইয়েলো হচ্ছে, রেড হচ্ছে, ওকে। তখন আমি জিজ্ঞাসা করলাম, একটু কিউরিয়াস হলাম যে এটা কি, ওকে। তো বললো এটা হচ্ছে স্মার্ট লাইট, যেটা আমার ফেসবুকের সাথে কানেক্টেড, ওকে। তো ফেসবুকে কেউ যখন লাইক করবে ওটা ব্লু হয়ে যাবে ওর লাইটের কালার, যখন কেউ লাভড করবে রেড হয়ে যাবে, যখন কেউ কোনো রিয়াকশন দেবে ওটা ইয়েলো হয়ে যাবে, রাইট। তো এটা একটা এক্সাম্পল অফ ইন্টারনেট অফ থিংস। তাছাড়া স্মার্ট হোম, স্মার্ট ডোর, স্মার্ট ওয়াচ, প্রত্যেকটা জিনিস ইন্টারনেটের সাথে কানেক্টেড, যেটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ল্ড বা ইন্টারনেট অফ থিংস, ওকে। তো সেগুলোর জন্য পাইথন মোস্ট প্রিফারেবল, রাইট, অটোমেশনের জন্য, ওকে। সো এই রিজনগুলোর জন্য আমরা পাইথনকে ইউজ করে থাকবো, আন্ডারস্টুড, ওকে। সো পাইথন ইনস্টলেশন, তার জন্য python.org/downloads গেলে আমরা পাইথন ওখান থেকে ভার্সন ডাউনলোড করতে হবে, যেটা এখন এর লেটেস্ট ভার্সন 3.9.5 অ্যাভেলেবল, কিন্তু এর 3.10 ভার্সনও রিলিজ হয়ে গেছে, কিন্তু বেটা ফর্মে, ওকে। 3.9.5 স্টেবল ফর্মে আছে, সেজন্য এই ভার্সনটা আমরা ডাউনলোড করব।